বক্তব্য রাখবেন ঋতব্রত ব্যানার্জি। আমি ঋতব্রতকে তার বক্তব্য রাখার অনুরোধ করছি। এখানে গতকাল থেকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে গোটা বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার যে লড়াই, সেই লড়াইয়ের জন্য যে ধর্ণা শুরু হয়েছে, সেই ধর্ণা গতকাল থেকে চলছে। মানুষ আসছেন, জননেত্রী স্বয়ং তিনি গতকাল থেকে ধারাবাহিকভাবে এই ধর্ণা মঞ্চে উপস্থিত রয়েছেন। এখন এমন একটা সময় এই ধর্ণা হচ্ছে, যেই সময় আমাদের দেশের 5টা রাজ্যের বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার কথা ছিল। 2021 সালে আমাদের যেমন বিধানসভা নির্বাচন, তেমনি আমাদের সঙ্গে আরো যে 4টে বিধানসভা ভোট হয়, তামিলনাড়ু, কেরালা, পন্ডিচেরি এবং আসাম, এই 5টা রাজ্যের বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটগুলো হওয়ার কথা। এবার এই এসআইআর প্রক্রিয়া, আসামে এসআইআর হয়নি, বাকি 3টে রাজ্যে এসআইআর হয়েছে, এবং আমাদের রাজ্যে এসআইআর এর নাম করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে ধারাবাহিক চক্রান্ত, যে ষড়যন্ত্র, যে নীল নকশা, যে ব্লুপ্রিন্ট, এটা প্রথম দিন থেকেই আমাদের নেতৃত্ব তারা চিহ্নিত করেছিলেন। এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যে আসলে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা। এক হচ্ছে জেনুইন ভোটার, তার ভোটাধিকার কেড়ে নিতে হবে। আজকে প্রমাণিত 1,25,00,000 বাংলার মানুষ তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা নির্বাচন কমিশন, সাংবিধানিক স্বায়ত্তশাসিত সংস্থা তারা করেছেন। আর অন্যদিক দিয়ে, পেছন দিয়ে, ব্যাকডোর দিয়ে এনআরসি করা, তার অনেক উদাহরণ রয়েছে। আমাদের রাজ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল আমাদের রাজ্যের নাগরিকদের নোটিশ পাঠাতে শুরু করেছিল, এই জেনুইন ভোটারের নাম কেটে দাও আর ব্যাকডোর দিয়ে এনআরসি করো, এই যে পরিকল্পনা। এবং সব থেকে বড় কথা হচ্ছে, অন্য কোন রাজ্যে, একটা রাজ্যেও মাইক্রো অবজারভার নেই। হঠাৎ করে বাংলার মাটিতে মাইক্রো অবজারভার কোথা থেকে আমদানি করা হলো? এই মাইক্রো অবজারভাররা, সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে মাইক্রো অবজারভারদের ক্ষমতা, সেই ক্ষমতা নির্দিষ্ট করে দেওয়ার পর মাইক্রো অবজারভারদের হাতে কাদের অঙ্গুলি হেলনে অতিরিক্ত ক্ষমতা যাচ্ছে, বাংলার মানুষ এটা জানতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাস্তায় দাঁড়িয়ে ধর্ণা দিচ্ছেন গতকাল থেকে। এই ধর্ণা তৃণমূলের ধর্ণা নয়, এই ধর্ণা বাংলার মানুষের ধর্ণা। বাংলার পাহাড় থেকে সাগর পর্যন্ত মানুষের ভোটাধিকার রক্ষার ধর্ণা। যিনি সিপিআইএম করেন, যিনি কংগ্রেস করেন, যিনি বিজেপি করেন, যিনি কোন রাজনৈতিক দল নাই করতে পারেন কিন্তু নোটাতে ভোট দেন, তারও ভোটাধিকার রক্ষা করবার জন্য বাংলার জননেত্রী ধর্ণায় বসেছেন। আর যারা ব্যঙ্গ বিদ্রুপ করছেন যে উনি গেছিলেন কেন দেশের সর্বোচ্চ আদালতে, আমরা বলছি আমাদের দেশে 52 সালে প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল। 52 সালে প্রথম যে নির্বাচন, এক বঙ্গ সন্তান, সেই চূড়ান্ত মেধাবী বঙ্গ সন্তানের মস্তিষ্ক প্রসূত যে ধারণা, যে ধারণাকে কেন্দ্র করে আমাদের দেশের নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন নির্বাচনের ব্যবস্থা করেছিল। তারপর থেকে সেই 52 সালের প্রথম সাধারণ নির্বাচনের পর 2026 অব্দি জনগণের লড়াই, রাস্তার লড়াই, সেই লড়াইয়ে তো মানুষ নেতৃত্ব দেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো সে লড়াইয়ে নেতৃত্ব দিয়ে এসেছেন। কিন্তু এই লড়াই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বাংলার লড়াই করছেন। গোটা দেশে স্বাধীনতা পরবর্তী সময়ে কোনো উদাহরণ নেই যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের প্রতিনিধি হয়ে সেখানে লড়াই করছেন। বাংলার টার্গেট কেন?
হঠাৎ করে কেরালায় এটা হচ্ছে না? কেরালার নাম কেরালাম হয়ে গেল, আমাদের তাতে আপত্তি নেই। কেরালার মন্ত্রিসভা সর্বসম্মতিতে প্রস্তাব দিয়েছিল যে কেরালার নাম কেরালাম হতে হবে, অমিত শাহ নরেন্দ্র মোদীরা অ্যালাউ করে দিয়েছেন। আমাদের বিধানসভার সর্বসম্মত প্রস্তাব, সেই প্রস্তাব কিছুতেই গৃহীত হচ্ছে না। এখন আমাদের কথা হচ্ছে যে আমাদের প্রস্তাব ওরা ফেলে রেখে দিয়েছেন আমরা জানি, কিন্তু আমরা টার্গেট কেন, শুধুমাত্র বাংলা টার্গেট কেন? কেননা বাংলার মাটি সেই মাটি, সেই দুর্জয় ঘাঁটি যেখানে বিজেপির অশ্বমেধের ঘোড়া বারবার বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এসে আটকে গেছে। অশ্বমেধের ঘোড়া নিয়ে বাংলা জয় করা যায়নি, তাই বাংলাকে আক্রান্ত করতে হবে, বাংলার মানুষকে আক্রান্ত করতে হবে। এবং গোটা দেশ জুড়ে এই এসআইআর প্রক্রিয়ার আগেও শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলবার অপরাধে দেশের বিভিন্ন প্রান্তে ডবল ইঞ্জিন রাজ্যগুলোতে বাঙালি আক্রান্ত হয়েছেন, বাঙালি জীবন দিয়েছেন, বাঙালির প্রাণ চলে গেছে। গত বছর অগাস্ট মাস থেকে, সেই সময় থেকে শুরু হয়েছিল। এই প্রাণ চলে যাচ্ছে, বাংলায় কথা বলেন, বাংলা বলে কোনো ভাষা নেই, এই কথা বলার দুঃসাহস বাংলার মাটিতে বিজেপির ভুঁইফোররা দেখাচ্ছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আমাদের পূর্বপুরুষরা 5000 বছর আগে আরো পূর্ব দিক থেকে এখানে এসেছিলেন, আমরা বসবাস করা শুরু করেছিলাম। আমাদের ভাষা ধ্রুপদী ভাষা, 2500 বছরের ঐতিহ্য বিজেপি দিচ্ছিল না সেই অধিকার। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে দলিল দস্তাবেজ তৈরি করে সেই অধিকার আদায় করে এনেছেন। আমাদের 1200 বছরের হচ্ছে আমাদের ভাষা, লিখিত ইতিহাস রয়েছে আমাদের ভাষার। আমি গতকাল থেকে এই মিটিং চলছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই চিকেন প্যাটিস বিক্রির ঘটনার কথা উল্লেখ করেছেন। আপনারা জানেন যে চিকেন প্যাটিস বিক্রি করার অপরাধে কিভাবে তার উপর আক্রমণ হয়েছে, কিভাবে ঝাঁপিয়ে পড়েছে। এখন যারা বলছেন যে বাংলা বলে কোনো ভাষা নেই, আমি তাদের বলি যে আমাদের যে 1200 বছরের লিখিত ইতিহাস, পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী তিনি নেপালের রাজার রাজদরবার থেকে বহু প্রাচীন পুঁথি আবিষ্কার করেছিলেন। পুঁথিগুলো থেকে যখন ধুলো ঝরে পড়ে গেছিল, তখন বাংলায় একটা মাত্রই ধর্ম, বৌদ্ধ ধর্ম, বাংলার সব থেকে গুরুত্বপূর্ণ ধর্ম। এই বৌদ্ধ বিহারের সন্ন্যাসীরা তারা হচ্ছে এই ছড়ার মধ্যে দিয়ে বাংলার মানুষ কি করেন, বাংলার মানুষ কি খান, আনন্দ হলে কি করেন, যন্ত্রণা হলে কি করেন, এগুলো লিপিবদ্ধ করেছিলেন। অর্জুন সিংকে জেতাতে হবে বলে 2024 সালে ভাটপাড়ায় দেশের প্রধানমন্ত্রী একটা মিটিং করছিলেন। সেই মিটিংয়ে তিনি বলেছিলেন, বিশ্বাস করুন যখন শুনেছিলাম আমারও ভালো লেগেছিল। একটা লোক বাংলায় দাঁড়িয়ে বলছে, আমি সামনের জন্য বাঙালি হিসেবে জন্মগ্রহণ করতে চাই। আমি জন্মান্তরে বিশ্বাস করতে পারি, আমি জন্মান্তরে বিশ্বাস করতে নাই পারি, কিন্তু কোন লোক যদি বলে যে আমি সামনের জন্য বাঙালি হিসেবে জন্মাতে চাই, আমার ভালো লাগবে। কিন্তু 1 মিনিটের মধ্যেই মনে হলো তার 13 দিন আগে রাজস্থানে বসে কেন মাছ খাবে বাংলার লোক, মুঘল সংস্কৃতি, কোন দিন মাছ খাওয়া যাবে, কোন মাসে মাছ খাওয়া যাবে না, বিরাট বক্তৃতা দিয়েছেন। আমি বলবো ওনাকে বিনীতভাবে, আমাদের যে 1200 বছরের লিখিত ইতিহাস, আমাদের চর্যাপদকাররা যে ইতিহাস লিপিবদ্ধ করেছিলেন, আমি তার মধ্যে যাব না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। ধ্রুপদী ভাষার মর্যাদা আমরা আদায় করে এনেছি। ধ্রুপদী ভাষা হিসাবে আমাদের ভাষা স্বীকৃতি পেয়েছে। ওরা দেয়নি, ওরা দিতে চাইছিল না, ওরা আটকে রেখেছিল। আমি শুধু এখানে বলতে চাই যে 1200 বছর আগে একজন বৌদ্ধ ভিক্ষু তিনি লিখেছিলেন, আর এ কথা যদি বিজেপির কারুর কানে যায়, তিনি ট্রান্সলেট করে বা অন্যভাবে বা হিন্দিতে, এই যে নতুন করে চেষ্টা চলছে, এক দেশ এক ভাষা এক নেতা এক ভোট, সমস্ত কিছুকে স্ট্রেট জ্যাকেট করে দেয়া হচ্ছে। আমি তাদের শুধু বলবো, 1200 বছর আগে ওই বৌদ্ধ ভিক্ষু লিখেছিলেন, ওগর ভত্তা রম্মক পত্তা গায়িকা ঘিত্তা দুগ্ধ সযুক্তা মৈলি মচ্ছা নালিচ গচ্ছা দিজ্জয় কান্তা খা পুনবন্তা। এটা বাংলা নয়, কিন্তু ভালো করে যদি শোনেন দেখবেন কি আশ্চর্য মিল রয়েছে বাংলার সঙ্গে।
সেই চর্যাপদকার লিখছেন ওগর ভত্তা রম্ভক পত্তা, রম্ভক মানে সবুজ, সবুজ রঙের পাতা মানে কলা পাতা, কলা পাতায় ওগর ভত্তা মানে হচ্ছে গরম ভাত, তাহলে কলা পাতায় গরম ভাত, ওগর ভত্তা রম্ভক পত্তা। তারপর তিনি লিখছেন গায়িকা ঘিত্তা দুগ্ধ সাযুক্তা, গরুর দুধ থেকে তৈরি হওয়া ঘি। তারপর লিখছেন মৈলি মচ্ছা নালিচা গাচ্চা, হেলেঞ্চা গোছের শাক এবং মৌরলা মাছ, দিজ্জয় কান্তা খা পুনবান্তা। যিনি দিচ্ছেন তিনি গৃহিণী, আর যিনি খাচ্ছেন তিনি পুণ্যবান। তা মোদী সাহেব জন্মাতেই পারেন, আমি বিজ্ঞানের লোক নই, আমি ইংরেজি সাহিত্যের ছাত্র। না, আমার এক বন্ধু আমার সঙ্গে সাউথ পয়েন্টে পড়তো, এখন বড় গবেষণা করে বিদেশে থাকে। সে আমায় বুঝিয়ে বলল যে মানুষের জিনের গঠন এমন, ডিএনএর গঠন এমন যে 5000 বছরের তো ধারাবাহিকতা। ভাত, শাক আর মাছ হচ্ছে প্রধান খাবার। 500 বছর আগে ডাল এসেছে। আমি যে কথা বলছিলাম যে আমার সেই বন্ধু আমাকে বললেন যে ডিএনএ বা জিনের গঠন এমন, যেহেতু ভাত, শাক আর মাছ আমাদের প্রধান খাদ্য 5000 বছর ধরে, আমরা ডাল খেতে শুরু করেছি 500 বছর আগে। যেহেতু ভাত, শাক আর মাছ আমাদের প্রধান খাদ্য, নরেন্দ্র মোদী বাঙালি হিসেবে জন্মাতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু জন্মালে মাছই খেতে হবে, অন্য কিছু খেতে পারবেন না, ওটাই আপনার প্রধান খাদ্যে পরিণত হবে। আসলে বাংলার বিরুদ্ধে যে লড়াই, বাংলাকে ওরা ঘৃণা করে। আপনারা জানেন এর মধ্যে আসামে, আমাদের পার্শ্ববর্তী রাজ্য, একটা রাজনৈতিক কর্মসূচিতে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান গাওয়ার অপরাধে সেডিশনের মামলা হয়েছে, দেশদ্রোহের মামলা। সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে দেশদ্রোহের মামলা কেন হলো? বলছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এমন হস্তিমূর্খ, এমন হস্তিমূর্খ মুখ্যমন্ত্রী ভাবা যায়? বলছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত 1905 সালে লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করলেন, সেই বঙ্গভঙ্গ সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াইয়ের আগুন জ্বেলে স্বয়ং রবীন্দ্রনাথ লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখন সেই গান গাওয়ার অপরাধে সেডিশন, সেই গান গাওয়ার অপরাধে রাষ্ট্রদ্রোহ। এখন আমাদের তো কোনো রাষ্ট্রভাষা নেই, ভারতবর্ষের 22টা সরকারি ভাষার সমান মর্যাদা। বিজেপি যদি কোনোদিন ক্ষমতায় আসে, বাংলায় কথা বলবার অপরাধে বলবে এটা বাংলাদেশের রাষ্ট্রভাষা, সেডিশনের মামলা হবে। বাংলার যে চরিত্র, বাংলার যে ঐতিহ্য, বাংলার যে কৃষ্টি, বাংলার যে সংস্কৃতি, তা রক্ষা করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে। এ লড়াই বাংলার লড়াই। আজকে থেকে 540 বছর আগে, আজকে থেকে 540 বছর আগে দোল পূর্ণিমার দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ছিল। তারপরে বাকি 539 বছর আর কখনো দোল পূর্ণিমাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়নি। এবারের দোল পূর্ণিমা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হলো 540 বছর বাদে। 540 বছর আগে বাংলার মধ্যভাগে অবিভক্ত নদিয়া জেলায়
সেই জ্যোতির্ময় পুরুষ জন্মগ্রহণ করেছিলেন, যাকে আমি বাংলার প্রথম বিপ্লবী, আমাদের দেশের প্রথম বিপ্লবী বলে মনে করি। পৃথিবী আমাদের দেশের প্রথম সমাজ সংস্কারক, আমাদের দেশের প্রথম মিছিল করেছেন, প্রথম স্লোগান দিয়েছেন, প্রথম বাংলা ব্যান্ডেরও জন্ম দিয়েছেন সেই ক্ষণজন্মা শ্রীকৃষ্ণ চৈতন্য। যে পথে হেঁটে গেছেন, পেছনে লাখো লাখো মানুষ, কোন রথের প্রয়োজন হয়নি, উল্টে দাঁড়িয়ে দেখছেন, আকুল নয়নে ভক্তরা ঘিরে ধরেছে। রথের রশিতে নিম্নবর্ণের লোক, তিনি হাত দিতে পারবেন না, চৈতন্য দেবের মুখের দিকে তাকিয়ে আছেন, দুহাত তুলে তাদের বললেন, কেন এসেছেন? বললেন, এসেছি প্রভুর রথ টানতে। তাহলে অপেক্ষা করছেন কেন? বলছেন, আমাদের তো রথের দড়িতে হাত দেওয়ার অধিকার নেই। দুহাত তুলে জগন্নাথ দেবের দিকে তাকিয়ে সেই জ্যোতির্ময় বাঙালি উচ্চারণ করলেন, মহম্বোধে স্থিরে কনক রুচিরে নীল শিখরে বসন প্রসাদান্তে সহজ বলভদ্রেণ বলীনা সুভদ্র মধ্যস্থ সকল সুর সেবাবসরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। হাজার বছর বাদে সেই জগন্নাথ দেবকে আমাদের মাটিতে যিনি নিয়ে এসেছেন, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর শ্রীকৃষ্ণ চৈতন্যের ওই উচ্চারণ শেষ হতে পারল না, মানুষ গিয়ে রথের রশি কেড়ে নিল, রথ চলতে শুরু করলো। আমি এখানে বিনীতভাবে বলতে চাই, চৈতন্য দেবের যে উত্তরাধিকার, চৈতন্য দেব পথে, পেছনে লাখো কোটি জনতা সেই উত্তরাধিকার বহন করছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীকৃষ্ণ চৈতন্যের যে লড়াইয়ের উত্তরাধিকার, জনমানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার যে উত্তরাধিকার, সেই উত্তরাধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে একেবারে পৌঁছে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলি এখানে স্লোগানের মতো করেই বলি, এই যে আপনারা এখানে এসেছেন, গোটা বাংলার জন্য ধর্ণা হচ্ছে, এই ধর্ণা থেকে স্লোগানের জন্ম হয়। এই ধর্ণায় গতকাল থেকে উপস্থিত থাকতে থাকতে আমার মনে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্যের উত্তরাধিকার যার হাতে সব থেকে বেশি সুরক্ষিত, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলায় একটাই আওয়াজ, কোটি কোটি মানুষ, একটা নাম, মমতা বন্দ্যোপাধ্যায়, লাখো সালাম। কোটি কোটি মানুষ, একটা নাম, মমতা বন্দ্যোপাধ্যায়, লাখো সালাম। কোটি কোটি মানুষ, একটা নাম, মমতা বন্দ্যোপাধ্যায়, লাখো সালাম। এখন এই লড়াই লড়বে কে? মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার, তিনি আমাদের এ মাটির যে সব থেকে বড় সমাজ সংস্কারক আধুনিক ভারতবর্ষের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়কে বলছেন ব্রিটিশদের দালাল। রাজা রামমোহন রায়কে ভুয়ো সমাজ সংস্কারক বলছেন, ব্রিটিশদের দালাল বলছেন। মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে বঙ্কিমদা বলছেন যেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঋষিতুল্য সেই মানুষ, সাহিত্য সম্রাট, তিনি যেন চা খান ওনার সঙ্গে। হঠাৎ বলতে বলতে বলছেন মাস্টার মাস্টার। আরে মাস্টার মানে তো টেলার মাস্টারও হয়। আমরা মাস্টারদা বলতে মাস্টারদা সূর্য সেনকে বুঝি, অন্য কাউকে আমরা মাস্টার বলে মানি না। এই আক্রমণ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা দিয়ে শুরু করেছিলেন, আর যে করেছেন সুকান্ত বাবু, হাফ প্যান্ট মিনিস্টার এডুকেশন ডিপার্টমেন্টের, কি করেছেন? এত বাংলার প্রতি ভালোবাসা, এত বাংলার প্রতি দরদ, সেই দরদ দেখাতে গিয়ে উত্তরপ্রদেশের ক্লাস 10-এর বই থেকে রবীন্দ্রনাথকে বাদ দিয়েছেন। ঠিক আছে, ভোটে জিতেছেন, রবীন্দ্রনাথ পড়াবেন না, তো রবীন্দ্রনাথের বদলে কে ঢুকলো? রবীন্দ্রনাথের বদলে ঢুকে পড়েছে বাবা রামদেব। তারপর কদিন বাদে আবার রবীন্দ্রনাথ বাদ গেছেন, রবীন্দ্রনাথের হোম কামিং বাদ গেছে। এবার রবীন্দ্রনাথের বদলে কে ঢুকলেন? যোগী আদিত্যনাথ। তো আমরা বলছি, এ মাটিতে দাঁড়িয়ে, এ লড়াইয়ের মাটি, বাংলার একটা অন্যরকম মানে আছে। বাংলা মানে ইউরোপের বাইরে পৃথিবীর একমাত্র নবজাগরণ। বাংলা মানে যুক্তিনিষ্ঠ তার্কিক ভাবনার শিকড়। বাংলা মানে গোটা এশিয়ার প্রথম কলেজ, সেদিনের হিন্দু কলেজ
পরবর্তীতে প্রেসিডেন্সি কলেজ, তারপরে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। বাংলা মানে গোটা এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়। বাংলা মানে গোটা এশিয়ার প্রথম মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ। বাংলা মানে প্রথমবার নমিনেশন পেয়ে সেই অশ্বেতকায় মানুষ নোবেল জিতে নিয়ে এসেছিলেন, এই রাস্তা ধরে সোজা হেঁটে চলে যান। গোটা ভারতবর্ষের ধারণা, ওদের এত দুঃসাহস, কোন বিজেপি নেতাকে দেখেছেন এত আক্রোশ কেন বাংলার ওপর? এখানে দাঁড়িয়ে সায়েন্স সিটিতে বলে গেছে রবীন্দ্রনাথকে অপমান করেছে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি অপমানিত হয়েছেন, বলছেন জাতীয় সঙ্গীতের পাল্টা দিতে হবে। কেন জাতীয় সঙ্গীত পাল্টে দিতে হবে? বলছে রাজা পঞ্চম জর্জের জন্য লেখা হয়েছিল। এই চরম মিথ্যাচার শুনেছেন? কোন বিজেপি নেতা বলেছে যে না এটা মিথ্যাচার? আমাদের কলকাতায় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সেই গান গাওয়া হয়েছিল। সরলা দেবী চৌধুরানী ব্রাহ্ম সমাজের কয়ার সেই গান গেয়েছিলেন। 5টা স্তবক ছিল, আর সেদিনে আলোচনা শুরু হয়েছিল দেশ যখন স্বাধীন হবে এই 5 স্তবকের কবিতার প্রথম স্তবকটা আমরা আমাদের দেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করব। 1950 সালে জানুয়ারি মাসের 24 তারিখ আমাদের দেশের গণপরিষদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি জনগণমনকে আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছিল। আর ওরা কেন বাংলাকে ভয় পায়, কেন বাংলাতে আতঙ্কিত হয়, কেন রবীন্দ্রনাথের নাম শুনলে কুকড়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলে কেন থরহরি কম্প হয়, তা বাংলার রন্ধ্রে রন্ধ্রে রয়েছে, ডিএনএতে রয়েছে। এই 5 স্তবকের কবিতা, প্রথম স্তবক তো জাতীয় সঙ্গীত, সেই জ্যোতির্ময় পুরুষ লিখেছিলেন ভারতবর্ষের জন্য। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। হিন্দু বৌদ্ধ শেখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, পূর্ব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেমহার হয় তব গাথা। রবীন্দ্রনাথ লিখছেন, বাংলা লিখছে, আর ভারতবর্ষ শুনছে। পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী, হে চির সারথী তব রথ চক্রে মুখরিত পথ দিন রাত্রি। দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে, সংকট দুঃখ ত্রাতা। আর তারপর যে স্তবক, ওই গণ্ড মূর্খ যে বলেছে বাংলাদেশি ভাষা, আমি ওকে বলবো কারুর থেকে ট্রান্সলেট করিয়ে নিন। রবীন্দ্রনাথ লিখছেন, ঘোর তিমির ঘনা নিবিড় নিশীতে, পীড়িত মূর্ছিত দেশে, জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল, নত নয়নে অনিমেষে, দুঃস্বপ্নে আতঙ্কে, রক্ষা করিলে অঙ্কে, স্নেহময়ী তুমি মাতা। এখন সংস্কৃতি না করে ইশায়ারে যাও ঠিক আছে, সাবজেক্টে। আমি এটা শেষ করে দিতে চলে যাচ্ছি। স্বাভাবিকভাবে এই যে আক্রমণ, এই যে আক্রমণের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং এই আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই আক্রমণ রুখে দেওয়ার প্রধানতম সৈনিক, এটা বারবার প্রমাণিত হয়ে গেছে। তিনি সংগ্রামের বর্ষাবলক। আমি যে কথা বলে শেষ করব, এখানে আরো অনেক বক্তা রয়েছেন। এই যে লড়াই, বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার যে লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যে লড়াই চলছে, গোটা বাংলা জুড়ে আমাদের সেই লড়াইকে শক্তিশালী করতে হবে। ধর্ম, বর্ণ সমস্ত কিছুর ঊর্ধ্বে এই লড়াই, দিদির হাত ধরে এই লড়াই শক্তিশালী হবে। আর বাংলার যে বহমানতা দিয়ে বাংলা তাকিয়ে রয়েছে দিদির দিকে, দিদি মানুষের ভোটাধিকার রক্ষা করবেন, সেই আহ্বান নিয়েই আমি শেষ করব। আমি আজান দিয়ে থাকি, আমি যীশু খ্রিস্টের পায়ে নত, যত মত তত পথ, রামকৃষ্ণর কথা মতো। হরি ওম তৎসতে। আমি বারে গোলাম আলীর গোলাম, বাগদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম। আল্লাহ মেঘ দে, পানি দে, ঠাকুর তুই ছায়া দে সবার ঘরে ঘরে। যেখানে মমতা লড়ে যান, সেখানে বাঙালি বাস করে। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।